আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আমি চলে এসেছি তোমাদের সাথে, সানজিদা রহমান রিয়া। তোমরাও আমার সাথে জয়েন হয়ে যাও আর দেরি না করে। অলরেডি কিন্তু 8:30 বেজে গিয়েছে, তাই না? আমি কিন্তু তোমাদেরকে আগেই বলেছি আজকের ক্লাসটি শুধুমাত্র তোমার এসএসসির জন্য ইম্পর্টেন্ট না, তোমার অ্যাডমিশনের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আজকে আমরা যে কবিতাটি পড়বো বাংলা ফার্স্ট পেপারে, আমরা তো অনেকদিন বাংলা সেকেন্ড পেপার পড়েছি। আমি জানি বাংলা সেকেন্ড পেপারে তোমাদের অনেকের অনেক সমস্যা রয়েছে, তারপরেও অনেকদিন ফার্স্ট সেকেন্ড পেপার পড়েছে, এই জন্য আজকে আমি তোমাদেরকে আবার ফার্স্ট পেপারে ফিরিয়ে এনেছি। তো আজকে বাংলা ফার্স্ট পেপারে যেই কবিতাটি পড়বো সেটা অসম্ভব সুন্দর একটা কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কবিতা সোনার তরী, ঠিক আছে? এবং রবীন্দ্রনাথ ঠাকুর তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সোনার তরী থেকে কিন্তু অ্যাডমিশন টেস্টে কোশ্চেন হয়ে থাকে, ঠিক আছে? সোনার তরী থেকে বলো বা সোনার তরীর যে রাইটার রবীন্দ্রনাথ ঠাকুর বলো, তো তার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আসবে যেগুলো তোমার অ্যাডমিশনের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। তো আজকে যে কবিতাটা পড়বো, কবিতাটার নাম কি? সেটা হচ্ছে সোনার তরী। এখন এই কবিতার যে রাইটার, সর্বপ্রথম আমরা কি করব তার সম্পর্কে জেনে যাব। তো কবিতার রাইটার কে? কবিতার রাইটার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, কবি পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা জানবো, যা জানবো আজকে সব রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। প্রথমে কি বলছে? আধুনিক বাংলা কবিতার প্রাণ পুরুষ, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় আধুনিক যে বাংলা কবিতা তার প্রাণ পুরুষ। তোমাকে যদি কোশ্চেন করে যে আধুনিক বাংলা কবিতার প্রাণ পুরুষ কে, তখন তুমি কি আনসার করবে? অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছে ভারতের কলকাতায়, ঠিক আছে? 1861 সালের 7ই মে। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল এবং মৃত্যুসাল আমাদের জন্য, সাল বলো বা তারিখ বলো, আমাদের জন্য জানা অনেক বেশি ইম্পর্টেন্ট, বাংলা সালটা সহ, কারণ এগুলো অ্যাডমিশন টেস্টে এসে থাকে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করে 1861 সালের 7ই মে। বাংলা কত? বাংলা 1268 খ্রিস্টাব্দের 25শে বৈশাখ, ঠিক আছে? 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণার রোমান্টিক কবি ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন ধরনের কবি ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর ছিল রোমান্টিক কবি। মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা বিষয়ক তিনি ছিলেন একজন রোমান্টিক কবি, ঠিক আছে? কারোর কোনো কিছু ভুল হবে না কিন্তু, শেয়ার কিন্তু দ্রুত করে দাও। তোমার ফ্রেন্ড যদি তোমার থেকে বেশি শেয়ার করে ফেলে তাহলে কিন্তু তুমি সেই প্রথম 5 জন থেকে বাদ পড়ে গেলে, তাহলে এই যে একটা গুড অ্যামাউন্ট, এটাও কিন্তু তোমার হাতছাড়া হয়ে যাবে, ঠিক আছে? এবার কি বলছে? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, আমরা নাম শুনেছি না সবাই? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলতো, নিজে কিন্তু ছোটবেলায় খুব বেশি পড়ালেখা কেন্দ্রিক মনোভাব তার ছিল না। সে কিন্তু তাকে ধরে বেঁধে স্কুলে পাঠাতে হতো, ধরে বেঁধে তাকে পড়ালেখার জগতে আনতে হতো। কিন্তু এত কিছুর পরেও রবীন্দ্রনাথ কি হয়ে গেল? বিশ্বকবি হয়ে গেল। নিজে ইউনিভার্সিটিতে না গেল, সে কি করেছে বলতো? যে বিশ্বভারতী একটা বিশ্ববিদ্যালয়ের তিনি ছিলেন স্বপ্নিক, অর্থাৎ তিনি স্বপ্ন দেখেছিলেন যে একটা ইউনিভার্সিটি হবে। তো সেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্বপ্নিক ও প্রতিষ্ঠাতা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি কিন্তু আবারও বলছি, তোমরা সবাই নোট করবা, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য, দেখো এইখানে কিন্তু একটা কনফিউশন আছে। তোমার যদি এসএসসি তে কি করবে বলে দিবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য প্রকাশিত হয় কত বছর বয়সে? 15 বছর বয়সে। এটা আমরা মোটামুটি সবাই জানি। তোমার অ্যাডমিশন টেস্টে কি করবে বলো তো? অ্যাডমিশন টেস্টে দিবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প প্রকাশিত হয় কত বছর বয়সে। এখন আমরা না খালি এই যে প্রথম প্রকাশিত হয় 15 বছর বয়সে এটাই মাথায় রাখি, কিন্তু এই যে 16 বছর বয়সে কি হয় বলতো? প্রথম ছোট গল্প 16 বছর বয়সে প্রকাশিত হয়, যেটার নাম ছিল ভিখারিণী। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম ছোট গল্পের নাম কি? ভিখারিণী। মনে থাকবে? দেখো, পার্থক্যগুলো কিন্তু অবশ্যই খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। গীতাঞ্জলি এবং অন্যান্য কবিতার সমন্বয়ে গঠিত সং অফারিংস গ্রন্থের জন্য 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান। এখানেও একটা
টুইস্ট আছে। সেটা কি? আমরা যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য বা কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পায়, তো আমরা সবাই কি বলে দিই যে হচ্ছে গীতাঞ্জলি। কিন্তু দেখো গীতাঞ্জলি প্রকাশিত হয় 1910 সালে। কত সালে গীতাঞ্জলি প্রকাশিত হয়? 1910 সালে। গীতাঞ্জলি 1910 সালে প্রকাশিত হয়েছিল, কিন্তু তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিল? গীতাঞ্জলি সহ আরো কিছু কবিতার সমন্বয়ে তিনি সেটাকে ইংলিশে অনুবাদ করে। ঠিক আছে, ইংলিশে অনুবাদ করার পরে গিয়ে কিন্তু তিনি নোবেল পুরস্কারটা পান। যে নোবেল প্রাইজ দেয় সে, আমি মজার জন্য বলছি, তোমরা সিরিয়াসলি নিও না, যে দেখো যে নোবেল পুরস্কার দেয় সে যদি বাংলায় আমি কি বলছি সে বুঝবে আমার কথা? আমি তো তাকে হিড্ডিবিড্ডি বোঝাবো, সে বুঝবে না। আমি ইংলিশে কনভার্ট করে দিব, তখন তার চোখে পড়বে, ও আচ্ছা তাহলে ও এটা বলেছিল, তাই না? ঠিক এমনই মনে হয় কোন একটা কিছু ঘটেছিল যে তিনি গীতাঞ্জলি রচনা করেছিলেন 1910 সালে, তখন কিন্তু তিনি নোবেল প্রাইজ পায়নি। পরে গীতাঞ্জলি সহ আরো কিছু কবিতা তিনি ইংরেজিতে অনুবাদ করে একটা গ্রন্থ লেখেন, সেটার নাম হচ্ছে সং অফারিংস। ঠিক আছে, সং অফারিংস। তিনি সং অফারিংস এর জন্য কিন্তু 1913 সালে নোবেল পুরস্কার পায়, নট গীতাঞ্জলি। বারবার বলছি, গীতাঞ্জলির জন্য কিন্তু রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পায়নি। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছে সং অফারিংস এর জন্য। কেউ যেন ভুল না করে, ঠিক আছে? আমি যখন অ্যাডমিশন টেস্টে জন্য পড়া শুরু করি, প্রথম কোচিং এ গেলাম, আমাদেরকে এই কোশ্চেনটা করলো, সবাই আমরা বলে দিলাম গীতাঞ্জলি। তারপর স্যার বললো যে না এটা হয়নি, তখন কিন্তু আমি জেনেছিলাম। তাহলে আজকে তোমরা যারা আমার ক্লাস করছে, এই যে 122 জন, কারোর যেন ভুল না হয়, ঠিক আছে? গীতাঞ্জলি 1910 সালে প্রকাশিত হয়, কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিল 1913 সালে সং অফারিংস এর জন্য। ঠিক আছে, অনামিকা কবিতা বলছে এগুলো বইয়ে আছে, নোট করতে হবে না। আচ্ছা ঠিক আছে, বইয়ে আছে, কিন্তু এক্সট্রা যেগুলো বলছি, যেগুলো তোমার মনে হয় যে নোট করার মতন, সেগুলো হচ্ছে তুমি নোট করে নিও, ঠিক আছে? আর যদি প্রয়োজন মনে না হয় তাহলে তো না করলাম, কোনো ব্যাপার না। তোমরা কি শেয়ার করছো? তো আবারও কিন্তু বলছি, যারা শেয়ার করবে, ঠিক আছে, তাদের মধ্য থেকে হাইয়েস্ট যে 5 জন শেয়ার করবে, মানে সর্বোচ্চ 5 জন শেয়ারকারী পাবে হচ্ছে 250 টাকা, ঠিক আছে, ফোনে পাবে। এবং এই শেয়ারটা কিন্তু মেসেঞ্জার গ্রুপ আর কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা যাবে না, ফ্রেন্ডদের কাছে শেয়ার করা যাবে না। শেয়ারটা করতে হবে হচ্ছে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে, এবং তোমার নিজস্ব নিউজ ফিডে শেয়ার করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো এরপরে কি বলছে, কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময় রবীন্দ্রনাথের ছোট গল্প রচনা স্বর্ণযুগ ছিল। রবীন্দ্রনাথের ছোট গল্প রচনা স্বর্ণযুগ ছিল কুষ্টিয়ার শিলাইদহ। সেখানে হচ্ছে কি এখনো রবীন্দ্রনাথের কুঠিবাড়ি আছে, তাই না? আমরা কে কে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি গিয়েছি একটু কমেন্ট করে জানাও তো, যারা আমরা রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে গিয়েছি। বাংলার ছোট গল্পের পথিকৃৎ, শ্রেষ্ঠ শিল্পী। পথিকৃৎ মানে কি জানো? যে পথ দেখিয়েছে। তো বাংলা যে ছোট গল্প এত সুন্দর হতে পারে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আবিষ্কার করে ফেললো, ঠিক আছে? একটা ছোট গল্পের মধ্যে তিনি গল্পটা লিখলো ছোট করে, কিন্তু তার মধ্যে যে কত ভাব আছে, কত বড় গল্প তিনি ওই ছোট আকারে ফুটিয়ে তুলেছে, এটা সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়ে দিল। এই কারণে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলা হয়? বাংলার ছোট গল্পের পথিকৃৎ বা শ্রেষ্ঠ শিল্পী বলা হয়। সবশেষে ছোট গল্প, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ ছোট গল্প ছিল মুসলমানের গল্প। মনে রাখবে অবশ্যই, মুসলমানের গল্প ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ লেখা ছোট গল্প। এরপরে আর কোনো ছোট গল্প তিনি লেখেননি, মারা গিয়েছিল, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো হচ্ছে চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ। দেখো উপন্যাস হচ্ছে চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ। নাটক রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী, অর্থাৎ এগুলো হচ্ছে নাটক ছিল, ঠিক আছে? রবীন্দ্রনাথের নাটক ছিল রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী। তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে ছিল মানসী, সোনারতরী, চিত্রা, খনিকা, বলাকা, পুনশ্চ, জন্মদিনে, শেষ লেখা। কাব্যনাট্য হচ্ছে বিসর্জন ও চিত্রাঙ্গদা, ঠিক আছে? রবীন্দ্রনাথের কাব্যনাট্য ছিল কি কি? বিসর্জন ও চিত্রাঙ্গদা। আর তার কাহিনী কবিতা ছিল, কাহিনী কবিতা ছিল কথা ও কাহিনী, ঠিক আছে? কাহিনী কবিতা ছিল কথা
কাহিনী। এরপরে সর্বশেষে রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট মৃত্যুবরণ করে। বাংলা সালটি ছিল 22 শ্রাবণ 1348। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য। তোমাদের কিন্তু এগুলো মাস্ট মনে রাখতে হবে, কারণ তোমার অ্যাডমিশন টেস্টের জন্য এগুলো খুব 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন আমি একটু তোমাদের কমেন্ট নিয়ে আসি, নাইলে আবার মন খারাপ করবা, তাই না? আর আমিও তোমাদের কমেন্টগুলো না পড়লে আমারও কিন্তু অনেক খারাপ লাগে। রৌনক জান্নাত অনামিকা বলছে যাইনি আপু, চলে আসো, সবাই মিলে একদিন চলে আসো। আমি এসএসসি 26 ক্লাসকে আমি করতে পারবো? অবশ্যই করতে পারবে, কেন করতে পারবে না? সবার জন্য ইম্পর্টেন্ট। জাহিদ বলছে কুষ্টিয়ায় জীবনেও যায়নি। ম্যাক্সিমামই তাহলে আমরা কুষ্টিয়ায় যাইনি, তাই না? সবাই মিলে একদিন কুষ্টিয়ায় চলে আসো। ঠিক আছে, সবাই মিলে একটা ট্যুর প্ল্যান করো, যে যেখানে আছে সিআরএমির পরিবার নিয়ে। তারপরে হচ্ছে তোমরা আমাদেরকে জানো, সিআরএমির পরিবার নিয়ে আমরা সবাই কুষ্টিয়ায় গিয়ে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি দেখে আসবো। ঠিক আছে, মজা হবে কিন্তু। এবার দেখো, রবীন্দ্রনাথ তো অনেকগুলো উপন্যাস লিখেছে আপু, আমার তো মনে থাকে না, এখন আমি কি করব? তোমার যাতে মনে থাকে এই জন্য আমরা নিয়ে এসেছি কি একটা ছন্দ, যে ছন্দের সাহায্যে তুমি মনে রাখতে পারবে, এবং এগুলো অ্যাডমিশন টেস্টে অনেক 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 গুরুত্বপূর্ণ। সেটা কি প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি রবীন্দ্রনাথ রচিত উপন্যাস? এখন আবার অ্যাডমিশন টেস্ট দেখো একটু তো মানে প্যাচাল একটু তো বাধাই দেয়। কি করলো, একটা রবীন্দ্রনাথের উপন্যাস দিল, আর হচ্ছে 3টা দিল রবীন্দ্রনাথের ছোট গল্প। এখন উপন্যাস কোনটা? আমি জানি 3-4টাই তো রবীন্দ্রনাথের লেখা, তাহলে উপন্যাস কোনটা, ছোট গল্প কোনটা, কাব্য কোনটা, কিভাবে মনে রাখবো? তাহলে এই ছন্দ মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো উপন্যাস মনে রাখার উপায় হচ্ছে গোরা। ঠিক আছে, একজনের নাম হলো গোরা। সে কি করছে দেখো, শেষের কবিতার 4 অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হলো। গোরা একজনের নাম, সে কি করলো, শেষের কবিতার 4 অধ্যায় লিখতে গেল। গোরা শেষের কবিতার 4 অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হলো। তাহলে গোরা কার চোখের বালিতে পরিণত হলো? চতুরঙ্গের। এরপরে 2 বোন মালঞ্চ রাজর্ষি, ঠিক আছে, মালঞ্চ রাজর্ষিকে ঘরের বাইরে যোগাযোগ করে পেল না। 2 বোন মালঞ্চ রাজর্ষিকে, 2 বোন মালঞ্চ রাজর্ষিকে ঘরের বাইরে যোগাযোগ করে পেল না। এই জন্য কি করলো, বউ ঠাকুরানীর হাটে খুঁজতে গিয়ে তারা নৌকাডুবি হলো। তাহলে কি ছন্দটা মনে থাকবে? ছন্দটা কি? ছন্দটা হচ্ছে গোরা শেষের কবিতা 4 অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হলো। 2 বোন মালঞ্চ রাজর্ষিকে ঘরের বাইরে যোগাযোগ করে পেল না বলে, 2 বোন রাজর্ষিকে ঘরের বাইরে যোগাযোগ করে পেল না বলে বউ ঠাকুরানীর হাটে খুঁজতে গিয়ে নৌকাডুবি হলো। তাহলে এখানে কোনটা কোনটা উপন্যাস? দেখো, গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, শেষের কবিতা উপন্যাস, 4 অধ্যায়, তারপরে চতুরঙ্গ, চোখের বালি, তারপরে 2 বোন মালঞ্চ রাজর্ষি, ঘরে বাইরে, এখানে আছে ঘরের বাইরে, ঘরে বাইরে যোগাযোগ, তারপরে বউ ঠাকুরানীর হাট, তারপরে নৌকাডুবি। ঠিক আছে, তোমাদের কি ক্লাস কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাও। সাকিব কিন্তু শেয়ার করে ফেলেছে। উৎস বলছে আপু, বলছে আমি ভালো ছাত্র, আমাকে টাকাটা দিলে ভালো হতো। তার জন্য কি করতে হবে বলো তো? ক্লাসটি শেয়ার করতে হবে। সবচেয়ে বেশি যে শেয়ার করবে, দেখো একবার শেয়ার করলেই কিন্তু হবে না, সব থেকে বেশি যে শেয়ার করবে। ঠিক আছে, এরপরে দেখো ছোট গল্পগুলো কিভাবে মনে রাখবো আমি। পোস্টমাস্টার কাবলিওয়ালা দেনা পাওনার কর্মফলে হৈমন্তীর দিদির পত্র রক্ষা করতে পারলো না। তাহলে পোস্টমাস্টার, একটা পোস্টমাস্টার, তার নাম হচ্ছে কাবুলিওয়ালা। সে কি করলো, পোস্টমাস্টার কাবুলিওয়ালা দেনা পাওনার কর্মফলে হৈমন্তী দিদির
পত্র রক্ষা করতে পারলো না। পোস্টমাস্টার কাবলিওয়ালা দেনা পাওনার কর্মফলে হৈমন্তী দিদির পত্র রক্ষা করতে পারলো না। এখানে ছোট গল্প কি কি? পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দেনা পাওনা, তারপরে হৈমন্তী, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথের ছোট গল্প। আচ্ছা, তারপরে নাটকগুলি মনে রাখার উপায়। রবীন্দ্রনাথ ঠাকুর যে নাটকগুলি লিখেছে সেগুলো মনে রাখার উপায়, সেটা কি? রাজা অচলায়তন চিরকুমারকে ডেকে রক্ত করবি মুক্ত মুকুট নিয়ে অরুণাচল অরূপ রতনকে সঙ্গে নিয়ে কালের যাত্রার বিসর্জন দিতে তাসের দেশে গেল। মনে রাখতে হবে কিন্তু, দেখো একটা রাজা, তার নাম হচ্ছে কি? রাজা অচলায়তন, ঠিক আছে? রাজা অচলায়তন চিরকুমারকে ডেকে রক্ত করবি মুক্ত মুকুট নিয়ে, একটা মুকুট যেটা রক্ত করবি মুক্ত, তাহলে কি রাজার নাম কি? অচলায়তন। রাজা অচলায়তন চিরকুমারকে ডেকে রক্ত করবি মুক্ত মুকুট নিয়ে অরুণাচল অরূপ রতনকে সঙ্গে নিয়ে, অরুণাচল অরূপ রতনকে সঙ্গে নিয়ে কালের যাত্রায় বিসর্জন দিতে তাসের দেশে গেলেন, ঠিক আছে? কালের যাত্রার বিসর্জন দিতে তাসের দেশে গেলেন। আমরা কি মনে রাখতে পারবো? মনে রাখতে পারবো কে কে? একটু কমেন্ট করে জানাও। আমরা কারা কারা মনে রাখতে পারবো একটু দেখি। আমি কিন্তু তোমাদের রেসপন্স পাচ্ছি না ভালো। কেন পাচ্ছি না ভাইয়া আপুরা? ক্লাস কেমন লাগছে তোমাদের? তোমাদেরকে বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? তাহলে রবীন্দ্রনাথের উপন্যাস, ছোট গল্প, নাটক, এগুলো সব মনে রাখার উপায় আমি দিয়ে দিলাম। এগুলো কিন্তু তোমার অ্যাডমিশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি কিন্তু বারবার বলছি, অ্যাডমিশন টেস্টে গিয়ে এগুলাই যখন আবার পড়বা তখন কিন্তু আপুর কথা মনে হবে। তখন মনে হবে যে আপু তাহলে ওই সময় পড়লেই ভালো হতো, এখন পড়লে কষ্টটা কম কম করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, তোমাদের জন্য আমি তো বলেছি যে তোমাদের জন্য আজকের ক্লাসে সবকিছু ধামাকা ধামাকা ধামাকা। সেটা কি? এই যে ক্লাস শেয়ার করলে তোমরা একটা খুব ভালো অ্যামাউন্ট পেয়ে যাচ্ছ ফোনে। আবার কি হয়েছে দেখো, তোমরা যারা এসএসসি 25 ব্যাচ আছো তাদেরকে তো এখন একটু বেশি প্রায়োরিটি দিতে হবে। যদিও তোমরা সমানভাবে সবাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তারপরেও যারা তোমরা 25 ব্যাচ আছো তাদের যেহেতু সামনেই পরীক্ষা, তো তোমাদের যারা এখনো গুছিয়ে উঠতে পারোনি, তোমাদের প্রিপারেশন যদি এখনো গোছানো না হয়ে থাকে, তোমাদের বাংলা বা ইংলিশের সকল সমস্যার সমাধান করার জন্য লাস্ট মোমেন্টে আমরা কি করলাম? পরীক্ষার আগে তোমাদের জন্য একটা কোর্স এনেছি, ঠিক আছে? যে কোর্সে কি থাকবে? অনেকগুলো ক্লাস থাকবে। সেটা কি? দেখো, মোট ক্লাস কিন্তু 80টা থাকবে কোর্সে, এবং 80টা ক্লাসের মধ্যে বাংলায় পাবে তোমরা 40টা ক্লাস এবং ইংরেজিতে পাবে 40টা ক্লাস, এবং প্রত্যেকটা লেকচারের উপরে, প্রত্যেকটা ক্লাসের উপরে তোমরা কিন্তু নোট পাবে। এবং আমি তোমাদেরকে বলে দিতে পারি, তোমরা যে নোটটা পাবে এর বাইরে ইনশাল্লাহ যদি মানে কিছু না হয়, আল্লাহ যদি মানে হঠাৎ কিছু না করেন, তাহলে এর বাইরে কোনো কিছু আসবে না। ওই নোটগুলা তোমাদের জন্য একদম মানে ওইগুলাই হিউজ, আর কোনো কিছুই লাগবে না বলতে গেলে। এবং ওয়েবসাইটে তোমাদের হচ্ছে যে নিয়মিত পরীক্ষা চলবে, ঠিক আছে? খালি পড়লেই হবে আমি যে পড়লাম সেটা বুঝলাম কিনা পরীক্ষা দিলে পরে আমি বুঝবো। বোর্ড পরীক্ষার মানে অনুরূপ স্পেশাল মডেল টেস্ট থাকবে, ঠিক আছে? ওয়েবসাইটে নিয়মিত পরীক্ষা থাকবে, মডেল টেস্ট থাকবে, এবং এইগুলো সব কি করতে হবে বলো তো? আমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 999 টাকা, কিন্তু 999 টাকা সবার জন্য না। কাদের জন্য না? তোমাদের মধ্যে যারা ভর্তি হবে প্রথম 50 জন পাবে 200 টাকা ছাড়, ঠিক আছে? তাহলে মনে হয় 799 টাকা আসে। তো 799 টাকায় কিন্তু প্রথম 50 জন ভর্তি হয়ে যাওয়ার সুযোগ পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি দেরি করা যাবে না, ঝটপট আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে হবে। ঝটপট ভর্তি হয়ে যেতে হবে, কারণ সময় আর কিন্তু বেশি নাই। অলরেডি কিন্তু আমাদের কাছে অনেকেই নক দিচ্ছে কোর্স বিষয় জানার জন্য। তো তুমি যদি ওই ছাড়ে ভর্তি হতে চাও তাহলে দেরি না করে ঝটপট ভর্তি হয়ে যেতে হবে, তার কারণ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো, সোনার তরী কবিতার একটা যে মূল ভাব আছে, মূল ভাবটি আমরা জানবো।
কবিতাটিতে দেখা যায় চারপাশে প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট একটি নদী। আচ্ছা শোনো, আমি একটা কথা বলি, মূল ভাব বইয়েই আছে, তাই না? এই মূল ভাব আলাদা করে পড়ে আমি সময় নষ্ট করব না। আমি আগে কবিতাতে চলে যাই, কবিতা থেকে আমি আগে বোঝাবো, তারপর আমি মূল ভাবে আসবো যে কোনো কিছু ব্যতিক্রম আছে কিনা। ঠিক আছে, চলে যাই। শুনো, সোনার তরী যে কবিতা, এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে। ঠিক আছে, এখন রবীন্দ্রনাথ ঠাকুর লেখার পরে তিনি কিন্তু কবিতার যে মেইন ভাব সেটা এক একজন এক এক ভাবে আমাদের কাছে কি বর্ণনা করেছে। এক এক বইয়ের ব্যাখ্যা হচ্ছে এক এক রকম। সেটা হচ্ছে একদম শাব্দিক যে অর্থ, যে একটা মাঝি, দুইটা মাঝি, একটা মাঝি এবং আরেকজন কৃষকের মাঝে কথোপকথন, এটা একদম মানে আমাদের সবার সামনে স্পষ্টভাবে কবি তুলে ধরেছে। ঠিক আছে, একজন কৃষক এবং একজন মাঝির মধ্যে কিছু কথোপকথন, যে হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে এসেছে, কৃষক তার সব ফসল নিয়ে বসে আছে, চারিদিকে একটা দ্বীপের মধ্যে তার সেই ফসলি জমিটা, নদীতে ভীষণ স্রোত বইছে, এমন একটা বৈরী আবহাওয়াতে কৃষক ভাবছে কি করব আমি এখন এই ধানগুলো নিয়ে। তো হঠাৎ করে সে দেখলো যে সেই নদী দিয়ে একজন মাঝি তার সোনার ফসলগুলো নিয়ে যাচ্ছে। তখন কৃষক মাঝিকে ডাক দিচ্ছে যে মাঝি, তুমি আমার ফসলগুলো নিয়ে যাও, আমাকে উদ্ধার করো, আমার সোনার ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা ছিল একটা কথোপকথন মাঝি এবং কৃষকের মধ্যে। এটা একদম মানে শাব্দিক অর্থ, কিন্তু এর মধ্যে আর একটা অর্থ আছে। সেটা কি? যে অনেকে বলছে যে না, এটার অর্থ এরকম না, এটা একটা রূপক কবিতা, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছে, তার নিজেকে কৃষক রূপে কল্পনা করেছেন। আর সোনার ফসল বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সারা জীবনের সৃষ্ট যত রচিত কাব্যগ্রন্থ, গদ্য, নাটক যা কিছু আছে, তার সৃষ্টিকর্ম, তার শিল্পকর্মকে তিনি এই সোনার ফসলের সাথে তুলনা করেছেন। তো শেষ জীবনে এসে বা জীবনের একটা প্রান্তে এসে যখন রবীন্দ্রনাথ ঠাকুর নিঃসঙ্গ মনে চিন্তা বা কল্পনা করছে যে আমার এই যে এত শিল্পকর্ম, এগুলো তো মানুষকে আমি দিয়ে যাব, তো সে মানুষকে খুব বিনয়ের সাথে, আকুলতার সাথে আহ্বান করছে যে তোমরা আমার শিল্পকর্মকে গ্রহণ করো, সেই সাথে আমাকে গ্রহণ করো। কিন্তু আমরা কি করি বলতো? আমরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে গ্রহণ করেছি, আসলে কি করেছি? মূলত তার শিল্পকর্মগুলোকে গ্রহণ করেছি। ঠিক যেমনই তার একটা শিল্পকর্ম ছিল সোনার তরী, তাই না? তো কি হয় যে আমরা তার সৃষ্ট কাজকে গ্রহণ করি কিন্তু তাকে ভুলে যাই। তো রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটি বিষয় বোঝাতে এই সোনার তরী কবিতাটি লিখেছিলেন। ঠিক আছে, তাহলে দেখো কি বলছে, গগনে গরজে মেঘ ঘন বর্ষা। সোনার তরী কবিতার প্রথম লাইন, সোনার তরী কবিতার প্রথম লাইন কি? গগনে গরজে মেঘ ঘন বর্ষা। গগন মানে আকাশ, আর গরজ মানে হচ্ছে যে গর্জে ওঠা। ঠিক আছে, মেঘ ডাকে না হুংকার দিয়ে, তেমনি আকাশে হুংকার দিয়ে মেঘ ডাকছে, চারিদিকে ঘন বর্ষা, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তাহলে ওয়েদারটা কেমন আমরা কি বুঝতে পারছি? যে চারদিকে আকাশে ঘন মেঘ, মেঘগুলো খুব গর্জন করে ডাকছে, মুষলধারে বৃষ্টি পড়ছে। এবার বর্ষা মানে কি বলতো? বর্ষা। এই বর্ষায় কি হয়? প্রকৃতির, এই বর্ষার মাধ্যমে প্রকৃতির যে রূপ সেটা তুলে ধরা হয়েছে। কুলে একা বসে আছি নাহি ভরসা। রবীন্দ্রনাথ ঠাকুর কি করছে? একজন কৃষককে এখানে বসিয়েছে, যে কৃষক বসে আছে, চারদিকে মানে পানির মধ্যে ছোট্ট দ্বীপের আকারে তার একটা জমি আছে, সে সেখানে কৃষি কাজ করেছে। তো সে সেই ফসলগুলো কেটে বসে আছে, হঠাৎ বৃষ্টি নামলো, তখন তার সেই প্রকৃতিটা কেমন ছিল? আকাশে খুব মেঘ গর্জন করছে, ঘন বর্ষা নামছে, তার মধ্যে সেই নদীর কূলে কৃষক বসে আছে। ঠিক আছে, নদীর কূলে কৃষক বসে আছে, নাহি ভরসা, সে ভরসা পাচ্ছে না যে এই ফসলগুলো কি সে রক্ষা করতে পারবে। কৃষক কিন্তু ভরসা পাচ্ছে না। ঠিক আছে,
কুল বলতে কি বলতো, কুল মানে কি জানো, নদীর কূলে এসে বসেছে, মানে তার সমগ্র জীবনের একটা শেষ প্রান্তে এসে সে বসেছে। ঠিক আছে, সেইখানে বসে সে দ্বিধার সাথে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর যে আমার এই সৃষ্টিকর্ম কি সবাই গ্রহণ করবে, সে আহ্বান জানাচ্ছে, সংশয় হচ্ছে, আমি যে তাদেরকে বলছি আমার সৃষ্টিকর্ম তোমরা গ্রহণ করো, তারা কি করবে? রবীন্দ্রনাথের একটা সংশয় জেগেছে তার জীবনের প্রান্তে এসে। ঠিক আছে, রাশি রাশি ভাড়া ভাড়া, ভাড়া মানে কি বলতো, ভাড়া হচ্ছে একটা পাত্র যেখানে বিপুল পরিমাণে ফসল রাখা যায়। ঠিক আছে, তো বড় বড় পাত্র, অর্থাৎ রবীন্দ্রনাথের কিন্তু কাইন্ড অফ শিল্পকর্মকে বোঝাচ্ছে যে সারা জীবনে সে অনেক অনেক শিল্পকর্ম সৃষ্টি করেছে। ধান কাটা হলো সারা, দেখো রবীন্দ্রনাথ কিন্তু কৃষকের মধ্যে, কেউ কেউ বলছে রবীন্দ্রনাথ কৃষকের মধ্যে তার নিজেকে বসিয়েছে, আবার অনেকে বলছে যে না এটা শাব্দিক অর্থ। শাব্দিক অর্থে কি আসছে যে কৃষকের যে কৃষিকাজ, সেই কৃষিকাজ কি ফসল হয়েছে, অনেক ফসল হয়েছে। ঠিক আছে, কৃষকের ফসল অনেক ভালো, তো সেই ফসল কি করেছে, সে ধান কাটা হলো সারা, ধান কেটে নিয়ে বসে আছে। ভরা নদী ক্ষুরধারা, হঠাৎ করে ধান কেটে নিয়ে কৃষক নদীর কূলে বসে আছে, চারদিকের আবহাওয়া দেখছে যে ভরা নদী, মানে বর্ষায় নদী পুরো ফুলে ফেপে উঠেছে, এবং যে স্রোত গুলো বইছে, স্রোতের ধার এতটা, পানি যখন অনেক স্রোতে প্রবাহিত হয় তখন কিন্তু পানিতে প্রচন্ড পরিমাণে একটা শক্তি সৃষ্টি হয়, একটা ধারের সৃষ্টি হয়। অনেক সময় কি হয় বলতো, ডিসকভারিতে আমি কিছুদিন আগেই দেখছিলাম এমন একটা যে পানি যখন অনেক ফোর্সে বের হয় তখন সেখানে যদি আমরা হাত দিই অনেক সময় আমাদের হাত ভেঙে চলে যায়, মানে পানির ফ্লো এতটা থাকে। তো তেমনি ওই ভরা নদীর যে স্রোত, এগুলো খুরের মতো ধারালো হয়ে উঠেছে। খরপরশা মানে একদম বর্ষা আছে না, যেগুলো দিয়ে কি আদিম যুগে মানুষেরা শিকার করত, সেই বর্ষার মতন হচ্ছে যে ধারালো হয়েছে, সুচালো হয়েছে, নদীর স্রোতকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে নদীর যে স্রোত সেগুলো কেমন ছিল, খুরের মতন ধারালো ছিল, খরপরশা ছিল। ঠিক আছে, তাহলে শাব্দিক অর্থ যদি আমরা এখানে দেখি, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, যে একটা প্রকৃতি হঠাৎ করে আকাশে প্রচন্ড মেঘ করেছে, মেঘ একদম মানে গর্জে উঠছে, মুষলধারে বৃষ্টি পড়ছে, সেই সময় একজন কৃষক কুলে একা একা বসে আছে, তার মধ্যে কোনো ভরসা কাজ করছে না যে সে ফসলগুলোকে বাঁচাতে পারবে কিনা। চারিদিকে নদী একদম ফুলে ফেপে উঠেছে, নদীর স্রোত খুরের মতো ধারালো হয়ে উঠেছে, বর্ষার মতো ধারালো হয়ে উঠেছে। ঠিক আছে, আর এর মধ্যে অন্তর্নিহিত অর্থে আছে কি, যে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের শেষ প্রান্তে এসে কুলে একা বসে আছি, তার জীবনের একটা প্রান্তে এসে তিনি বসেছেন তার সমস্ত শিল্পকর্ম নিয়ে, এবং তিনি চিন্তায় পড়ে গিয়েছেন যে এই আমার এই শিল্পকর্মগুলো কি তারা গ্রহণ করবে, মানুষ কি গ্রহণ করবে, ব্যাপারটা এমন। ঠিক আছে, এটুকু বুঝতে কারোর কোনো অসুবিধা নেই তো? আমাকে জানাও কারো কোনো অসুবিধা থাকলে। কারো কোনো অসুবিধা থাকলে আমাকে জানাতে হবে, ঠিক আছে? সাদিয়া সুলতানা বলছে আপু আপনার বোঝানোর ধরন মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু, তোমরা যে বুঝতে পারো এর জন্য আলহামদুলিল্লাহ। আয়েশা সিদ্দিকা বলছে আপু ক্লিয়ার। আখি আক্তার বলছে ফাহমিদা, আখি আক্তার তার ফ্রেন্ডকে মেনশন করে দিয়েছে। পানির স্রোতে কখনো হাত ভাঙে না, পানির স্রোতে হাত ভাঙে না, আমি মনে হয় বোঝাতে পারিনি। পানির স্রোতে যে একটা শক্তি সৃষ্টি হয়, সেটার কিন্তু আমরা কখনো পানির স্রোত আটকাতে পারি? পানির স্রোতে আমরা ভেসে যাই। তার মানে কি পানির স্রোত যখন আসলেই আসে আমাদের থেকে শক্তিশালী হয়ে ওঠে, এবং সেখানে হাত দিলে কি হয়, হঠাৎ করে বদ্ধ পানি যখন আমরা ছেড়ে দিই তখন সেখানে এত পরিমাণে শক্তি সৃষ্টি হয় যে ওই পানি যদি আমরা আটকাতে চাই, আমরা যদি হাত দিয়ে আটকাতে চাই, আমাদের হাত ভেঙে চলে যাবে। আমি এটা বোঝাতে চেয়েছি। যাই হোক, তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো কি বলছে, কোন একটা কারণে আমার কাছে না তোমাদের কমেন্ট এসে থেমে যাচ্ছে, আর আসছে না, তো আমি হচ্ছে তোমার কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না, কেন এমন হচ্ছে বলো তো?
আচ্ছা, এরপরে দেখো কি বলছে, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। মানে ধান কাটতে কাটতে, যে কৃষক ধান কাটতে কাটতে হঠাৎ করে বর্ষা চলে এসেছে, তার মানে কি একটা বৈরী পরিবেশ চলে এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুরও শিল্প সৃষ্টি করতে করতে একটা সময় চলে এসেছে যখন তাকে ভাবাচ্ছে যে আমি এই যে আমার জীবনে এত শিল্পকর্ম সৃষ্টি করলাম, এগুলো দিয়ে আমি কি করব, এগুলোর মাধ্যমে মানুষ কি আমাকে মনে রাখবে, এগুলো কি মানুষ অ্যাকসেপ্ট করবে? ঠিক আছে, একখানি ছোট ক্ষেত আমি একলা, একখানি মানে কি জানো, মানুষের যে সমগ্র জীবন না, জীবন কিন্তু অনেক ছোট। ঠিক রবীন্দ্রনাথ ঠাকুর এখানটা দ্বারা এটাই বুঝিয়েছে যে এত ছোট্ট একটা জীবনে আমি এত ছোট একটা মানুষ, তাহলে আমাকে কি সবাই মনে রাখবে? চারিদিকে বাঁকা জল করিছে খেলা। ওই যে কৃষক ফসল কাটতে কাটতে একটা জায়গায় বসেছে, নদীর কূলে এসে বসেছে, চারদিকে পানি পুরো থই থই করছে, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর একা। তো রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কিন্তু তার নিজেকে রিলেট করেছে কিভাবে, আমি সারা জীবনে এত শিল্পকর্ম সৃষ্টি করলাম কিন্তু শেষে এসে মানুষ সবাই একা, তাই না? আমরা কিন্তু সবাই একা, রবীন্দ্রনাথ ঠাকুর একা, যে আমি এত কাজ করলাম শেষমেশ আমি একা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। তরি ছায়া মসি মাখা কি জানো, যে কৃষক তো এই কূলে বসে, একটা দ্বীপের মতো ছিল না তার জায়গা জমিটা, আচ্ছা। তো রবীন্দ্রনাথ ঠাকুর যখন কৃষক যখন এই কূলে বসে কূলে দাঁড়িয়ে আছে তার ফসলগুলোকে রক্ষা করবে কিনা, তখন সে এই কূলে দাঁড়িয়ে অপর যে কূল সেখানে দেখছে একটা ছোট গ্রাম, মেঘে সেই গ্রাম পুরো অন্ধকার হয়ে ঢেকে আছে। ঠিক আছে, অন্ধকার হয়ে ঢেকে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে নিজেকে রিলেট করলো কিভাবে, জীবনের একটা প্রান্তে এসে সে যখন একা একা বসেছে যে ভাবতে যে আমি এত কাজ করলাম আমার কি হবে, তখন সে পরপারে চেয়ে দেখলো যে আসলে তো আমার আশপাশে কেউ নাই, চারিদিক তো সেই অপর গ্রামের মতোই, চারিদিক অন্ধকার। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে লেগেছে গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। প্রভাত বেলা মানে কি জানো, সকাল সকালে জীবনের সংকীর্ণতা, জীবনের যে ছোট্ট একটা জীবন, এটা বোঝানোর জন্য যেমন বলেছে যে একখানি মানে সমগ্র জীবনকে ছোট্ট একটা ভাবে কল্পনা করা হয়েছে, ঠিক যেমন তেমনি জীবনের একদম শুরুতে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের এমন মনে হলো প্রভাত বেলা, দিনের শুরু। ঠিক আছে, আর দিনের শুরুতেই কিন্তু কি হয়েছিল বলতো, কৃষক ধান কাটতে এসেছিল, এসে ওই বৈরী আবহাওয়ার মধ্যে পড়েছিল। ঠিক আছে, এপারেতে ছোট ক্ষেত আমি একলা। রবীন্দ্রনাথ ঠাকুর এত এত শিল্পকর্ম সৃষ্টি করলেও শেষে গিয়ে দেখা গেল কি যে সবাই আছে, তার মধ্যে আমি একা আছি এবং আমার কিছু শিল্পকর্ম রয়েছে বা আমার কিছু সৃষ্টি রয়েছে। তাহলে এই কবিতাটি, সোনার তরী কবিতাটিকে কিন্তু প্রতীকী রূপে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে রিলেট করেছে। কেউ কেউ এভাবে ব্যাখ্যা করেছে, আবার কেউ কেউ একদম শাব্দিক অর্থেই ব্যাখ্যা করেছে। তোমাদের কি বুঝতে কোনো ধরনের অসুবিধা আছে? আমাকে একটু জানাও যে এই প্যারাতে বুঝতে তোমাদের কোনো অসুবিধা আছে নাকি? বাঁকা জল কি, নাসিদ হাসান বলছে বাঁকা জল কি? বাঁকা জল মানে নদী যেমন এঁকে বেঁকে চলে না, ঠিক তেমনি যখন হঠাৎ বর্ষা এসেছে তখন নদীর পানি ফুলে ফেপে গিয়েছে। ঠিক আছে, এবং নদীর পানির ফ্লো আরো বেশি বেড়ে গিয়েছে, এই জন্য আরো বেশি এঁকে বেঁকে চলছে। তো ওই নদীর যে গতিপথ আঁকা বাঁকা, তাই নদীর পানিও আঁকা বাঁকা, এই কারণে এটাকে বলা হয়েছে বাঁকা জল। কাটিতে কাটিতে ধান এলো বরষে, এই লাইন দ্বারা বোঝানো হয়েছে এখন প্রায় জীবনের শেষ সময় চলে এসেছে। একদম ঠিক তাই। আচ্ছা, এরপরে দেখো তোমাদের মনে হয় কোনো অসুবিধা নাই আর। আচ্ছা, গান গিয়ে তরিবে কে আসে পারে।
ঠিক আছে, এখানে কবি দেখো এখানে একটা ব্যাখ্যা আমি লিখে দিয়েছি পাশে, যে এখানে কবি নির্মোহ মহাকালের প্রতীক, মানে কবির কোনো ধরনের কোনো চাওয়া পাওয়া নেই, আর কবি শুধু এটাই চাওয়া, আমি সৃষ্টি করলাম, এখন তোমরা এগুলোকে গ্রহণ করো, আমাকে তোমরা মনে রাখো, আমার সৃষ্টিকর্মকেও গ্রহণ করো, আমাকেও গ্রহণ করো, শুধু আমার সৃষ্টিকর্মগুলোকে না। ঠিক আছে, তো গান গিয়ে তরিবে কে আসে পারে, ওই যে কৃষক যে কুলে বসেছিল ধানগুলো কেটে, সে চারিদিকের এই বৈরী আবহাওয়ার মধ্যে একটা মানে নিশ্চয়তায় পড়ে গিয়েছিল, হঠাৎ করে সে দেখলো সেই ক্ষুরধারা নদীর মধ্য থেকে একজন মাঝি গান গেয়ে গেয়ে তার নৌকা বেয়ে নিয়ে যাচ্ছে, দেখে যেন মনে হয় চিনি উহারে। তখন কবি কি করলো, যে ওই কুলে বসে ওই মাঝিকে দেখে ভাবছে যে ওনাকে তোমার চেনা চেনা মনে হচ্ছে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়। কৃষক কি করছে, যে গান গিয়ে নদী বেয়ে নিয়ে চলে যাচ্ছে, সে শুধু নদীই বেয়ে নিয়ে চলে যাচ্ছে, চারিদিকে সে চাচ্ছে না, কোনো দিকে নাহি চাই, মানে কোনো দিকেই সে তাকাচ্ছে না, কোনো কিছুর প্রতি তার কোনো আসক্তি নেই। ঠিক আছে, তাহলে এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে রিলেট করলো নিজেকে, দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের চারপাশে, রবীন্দ্রনাথ ঠাকুর তো সবার মাঝে ছিলেন, আমাদের সবার মাঝে ছিলেন, আমাদের মাঝে ছিলেন না কারণ আমরা তখন জন্মাই নাই, তাই না, সে সময় যারা ছিল সবার মাঝে ছিলেন, কিন্তু তারপরেও রবীন্দ্রনাথ ঠাকুরের কি হলো, নিজেকে খুব নিঃসঙ্গ মনে হলো একটা সময়, যে আমি এখন আমার জীবনে কি আছে, আমি আছি আর আমার কিছু সৃষ্টিকর্ম আছে, এছাড়া আমার আর কোনো কিছুই নাই, তাই না, এরকম একটা ব্যাপার চলে আসলো। তখন সে চারপাশে তাকাচ্ছে, তাকিয়ে দেখলো তার চারপাশে অনেক মানুষের সমাগম, তো অনেক মানুষের সমাগমের মধ্যে তার মনে হলো, মনের মধ্যে একটা আশা জাগলো, যে না আমি তো এনাদেরকে চিনি, তারা তাহলে মনে হয় আমার সৃষ্টি বা আমার শিল্পকর্মকে গ্রহণ করবে, হয়তো বা আমার সৃষ্টিকর্মকে গ্রহণ করবে, তাই না। এরপরে বলছে ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, মানে ওই যে বর্ষা চলে আসলো, নদীর পানি একদম ফুলে ফেপে উঠলো, তো ঢেউগুলো কি করছে, আঁকা বাঁকা হয়ে ওইভাবেই বেয়ে চলছে, তো যখন নদীর পানির প্রবাহ অনেক বেড়ে যায় তখন কি হয়, আশপাশে ফ্লো এত বেশি থাকে যে ওই যে পাড়গুলো ভাঙতে ভাঙতে নিয়ে চলে যায়, এই ব্যাপারগুলোই বোঝানো হয়েছে। রবীন্দ্রনাথের চিন্তার জগৎ সেই সময় এসে ঠিক নদীর পানির মতো প্রবাহিত হচ্ছিল, আর তার মনের অঙ্গনকে এভাবেই ভেঙে চলছিল। এরপরে কি বলছে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ঠিক আছে, কৃষক আবার এই প্রান্তে এসে ভাবছে যে দেখে আমার তো মনে হচ্ছে ওনাকে আমি চিনি। আচ্ছা, আমি কিন্তু আবারও বলছি, তোমাদের যারা এতক্ষণ ছিলে না ক্লাসে, নতুন করে এসেছো বা যারা একটু স্কিপ করে গিয়েছো, তাদের জন্য আমি বলছি, তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ আছো, তোমাদের জন্য কিন্তু একটা কোর্স আমরা নিয়ে আসছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে। তোমাদের যাদের এখনো পর্যন্ত গোছালো একটা প্রিপারেশন হয়নি, তাদের জন্য বাংলা এবং ইংলিশের একটা গোছানো প্রিপারেশন হবে ইনশাল্লাহ এই কোর্সে, যেই কোর্সে থাকবে তোমাদের জন্য 80টা ক্লাস। ঠিক আছে, আর এরপরেও যদি তোমাদের ক্লাসের প্রয়োজন হয় তাহলে আমরা সেই ক্লাসটিও নিব। তো সেই ক্লাসে কি থাকবে, বাংলা থাকবে 40টা ক্লাস, ইংরেজি থাকবে 40টা ক্লাস, আর এছাড়াও তোমাদের হচ্ছে ওয়েবসাইটের রেগুলার লেকচারের উপরে তোমাদের এক্সাম থাকবে, মডেল টেস্ট থাকবে, তারপরে হচ্ছে লেকচার শিট গুলো প্রোভাইড করা হবে, প্রত্যেকটা টপিকের উপরে একটা স্পেশাল শিট তোমাদেরকে দেওয়া হবে, এবং সেগুলো পড়লেই তোমাদের জন্য এনাফ, ইনশাআল্লাহ এর বাইরে থেকে কোনো কিছুই আসবে না যদি সবকিছু ঠিক থাকে। আর এই কোর্সের ফি কিন্তু 999 টাকা, কিন্তু তোমরা যারা প্রথম 50 জন ভর্তি হবে, প্রথম 50 জন কিন্তু 200 টাকা ডিসকাউন্টে আমাদের কোর্সে ভর্তি হতে পারবে। ঠিক আছে, তো আমরা আর দেরি করব না, ভাবনা চিন্তা আর কোনো কিছুর প্রয়োজন নাই, কারণ হচ্ছে যত দেরি করবে তার আগে যদি তোমার আগে যদি প্রথম 50 জন তুমি যদি হয়ে যাও 51তম জন, তাহলে কিন্তু তোমাকে সেই 999 টাকা দিয়ে ভর্তি হতে হবে, তাই না। আমাদের কিন্তু আর হাতে একটু সময় নাই। 799 টাকায় যদি তোমরা ভর্তি হতে চাও, ঝটপট তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। ঠিক আছে, ওই যে কৃষক কুলে বসে আছে, দেখলো একটা মাঝি গান গেয়ে গেয়ে যাচ্ছে, কোনো দিকে মাঝি তাকাচ্ছে না, তখন কৃষক তাকে ডাকলো মাঝিকে, যে মাঝি তুমি কোন দেশে যাও, কোন বিদেশে যাও।
বারেক ভিড়াও তরি কুলেতে এসে, বারেক মানে কি জানো? একবার, একবার তোমার তরি, তরি মানে নৌকা, একবার তোমার নৌকা এই কুলেতে আসো, কুলেতে নিয়ে আসো। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। একবার তুমি কুলেতে আসো, এসে তোমার নৌকাটা থামাও, আমাকে তুমি সাহায্য করো, তারপর তুমি যেখানে খুশি সেখানে যাও। ঠিক আছে, সেখানে যেখানে খুশি সেখানে যাও। শুধু কবির একটাই অনুনয় কি, আমাকে তুমি একবার শুধু নিয়ে যাও। ক্ষণিক হেসে মানে একটু হেসে কবি বা কৃষক মাঝিকে বলছে। এখানে কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে রিলেট করছে? বারবার কিন্তু একইভাবে কবি আমাদের কাছে প্রার্থনা করছে যে তোমরা যা খুশি সেটা করো, তোমাদের মন যেটা বলে সেটা করো, শুধুমাত্র তোমরা আমার সৃষ্টিকর্মকে একটু গ্রহণ করো, আমাকে একটু গ্রহণ করো। শুধু আমার সৃষ্টিকর্ম না, আবারও বলছি, আমার সৃষ্টিকর্মকেও গ্রহণ করো, আমাকেও গ্রহণ করো। কবি এখানে খুব ভাবে আমাদেরকে আহ্বান করছে, তাই না? আমার সোনার ধান কুলেতে এসে, এই যে ক্ষণিক হেসে কবি যে আহ্বান করলো, সেই কবি কেন আহ্বান করলো? তার সোনার ধান, মূলত সেই যে দ্বীপের মধ্যে সে ধান বপন করেছিল, ফসল ফলিয়েছিল, বৈরী আবহাওয়ায় সেগুলো নষ্ট হয়ে যাওয়ার উপক্রম, তো তখন কি করছে কবি? কিন্তু আহ্বান করছে। মূলত কবিতা সৃষ্টিকর্মকে আমাদের কাছে পৌঁছে দিতে চেয়েছে, তাই না? যত চাও তত লাও তরণী পরে, মানে তুমি যে বেয়ে যাচ্ছ, যত খুশি তত তুমি তরি বেয়ে চলে যাও, নৌকা বেয়ে চলে যাও, আমার কোনো অভিযোগ নেই। শুধু আমাকে তুমি রক্ষা করো, আমার তরিকে রক্ষা করো, আমাকে তুমি গ্রহণ করো, আমার শিল্পকর্মকে গ্রহণ করো। তোমরা কি রিলেট করতে পারছো একটার সাথে আরেকটা? আর আছে আর নাই, মানে দিল এবার। ঠিক আছে, কৃষক এসে কি, মাঝি এসে কি করলো? তরি কোলে নিয়ে আসলো, এসে তার সোনার ধানগুলো নিয়ে নিল। ঠিক আছে, তার সোনার ফসল নিয়ে নিল। তখন মাঝি আবার কৃষককে প্রশ্ন করছে যে আর আছে? এখানে একটা কোশ্চেন করেছে। ঠিক আছে, আর আছে? কৃষক তখন বলছে আর নাই, দিয়েছি ভরে, যে আর নাই, আমার যা ফসল ছিল দিয়ে দিয়েছি। তো মানুষ কি করলো? মানুষকে এত যে আহ্বান করলো কবি, একটা পর্যায়ে এসে মানুষ কি করলো? শিল্পকর্ম গ্রহণ করলো। কবিকে আবার প্রশ্ন করলো যে হে কবি, তোমার কাছে কি আরো কোনো শিল্পকর্ম আছে? তো কবি বললেন না, আর কোনো শিল্পকর্ম নেই, আমার শিল্পকর্ম যা ছিল সব তোমাদেরকে দিয়ে দিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট সকল শিল্পকর্ম আমাদেরকে উজাড় করে দিয়েছে। তোমরা কি বুঝতে পারছো এখানে কি কোনো ধরনের আর অসুবিধা আছে? এই পর্যন্ত কোনো অসুবিধা আছে কিনা জানাতে হবে। আর হচ্ছে শেয়ার করছো তো? আবারও কিন্তু বলছি, হাইয়েস্ট যে শেয়ার করবে। আপু বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র? হ্যাঁ অবশ্যই, কোর্সে বাংলা ফার্স্ট এবং সেকেন্ড, ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড দুইটাই পড়ানো হবে। বাংলা মানে দুইটাই, ইংলিশ মানে দুইটাই, এটা আমি মেনশন করিনি, ভালো কথা বলেছো, দুইটাই পড়ানো হবে। ঠিক আছে, তো দেরি না করে ঝটপট কোর্সে ভর্তি হয়ে যাও। আর সেই সাথে শেয়ার করছো তো? প্রথম 5 জন মানে সর্বোচ্চ শেয়ারকারী 5 জন পাবে আমাদের নির্ধারিত অ্যামাউন্ট। ঠিক আছে, ভাঙে দুধারে এর মানে কি বুঝি নাই আপু। উৎস ভাঙে দুধারে মানে কি জানো? মনে করো হচ্ছে এটা একটা নদী। ঠিক আছে, নদী কিন্তু এমন এঁকে বেঁকে চলে। ঠিক আছে, এটা একটা নদী, এখন নদীর পানি এভাবে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, নদীর পানি প্রবাহিত হয়ে এদিক থেকে পানি আসছে, দেখো এইখানে বাধা প্রাপ্ত হচ্ছে, এই যে এই পারে বাধা প্রাপ্ত হচ্ছে, বাধা পেয়ে কি করলো? পানির মোড় ঘুরে গেল, সেই দিকে চলে আসলো, এসে এই পারে বাধা প্রাপ্ত হচ্ছে। এখন নদীর পানির ফ্লো যদি অনেক বেশি হয়, তখন সে কি করবে? যে এই পাড়গুলোকে কিন্তু ভেঙে নিয়ে চলে যাবে। কি হয়? ভূমিধস হয় না?
ভূমিধস কিন্তু এভাবেই হয়, ঠিক আছে, যে এই পাড়ের পানির শক্তি এতটা থাকে যে পাড়গুলো ভেঙে নিয়ে যায়। ঠিক তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরের যে একটা দ্বীপের মধ্যে বসে আছে, সে আবহাওয়াটা এমন যে দুই পাশে পানি থই থই করছে, পাড়গুলো ভেঙে চলছে। মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের মনের যে জগৎ, সেখানে সংশয় সৃষ্টি হয়েছে, সেখানে ভাঙন সৃষ্টি হয়েছে যে আমার শিল্পকর্ম কি তারা গ্রহণ করবে। আলটিমেটলি কিন্তু গ্রহণ করেছে। দেখো, আর আছে, গ্রহণ তো করেছে, আরো জিজ্ঞেস করছে তোমার কি আরো শিল্পকর্ম আছে। ঠিক আছে, টাকা কিভাবে পাবো? টাকা হচ্ছে তোমাদের ফোনে চলে যাবে। শাহিন রেজা বলছে ম্যাম আপনার ক্লাস অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইয়া। সাকিব আমাদের সাথে আছে। আচ্ছা, তোমরা মনে হয় বুঝতে পারছো, তাই না? কমেন্ট দেখেন আপু। ইশতিয়াক আহমেদ বরাত, এই যে কমেন্ট দেখে নিয়েছি। আপু আপনি কোন ক্লাসে পড়েন? লিমন জিজ্ঞেস করেছে। কোন ক্লাসে পড়ি বলে মনে হয় বলো তো? আমি একটু দেখি যে কোন ক্লাসে পড়ি বলে তোমাদের মনে হয়। কেন বারবার এটা চলে আসছে? আচ্ছা, কবিকে ছেড়ে চলে গেছে মাঝি, একদম ঠিক তাই, কবিকে রেখে মাঝি চলে গেল। এতকাল নদী কূলে জাহালয়ে ছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। ঠিক আছে, যে এতকাল নদী কূলে, নদীকালে বসে কৃষক এই যে এত এত ফসল ফলালো, সব ফসল কি করলো? তুলে দিল। সকলে দিলাম তুলে, অর্থাৎ সব কিছু তুলে দিল থরে বিথরে, মানে স্তরে স্তরে সাজিয়ে সাজিয়ে সব কিছু তুলে দিল। মূলত কি করলো বলতো? কবিতার জীবনের শিল্পকর্ম আমাদের কাছে তুলে দিল, তার সকল শিল্পকর্ম। এখন আমারে লহ করুণা করে, লহ মানে হচ্ছে নেওয়া, ঠিক আছে, যে কবিতার শিল্পকর্ম তো তুলে দিল, এখন সেই সাথে কবি আরো অনুনয় করছে যে আমার শিল্পকর্মগুলো তো তুমি নিলে, এখন আমাকেও তোমরা গ্রহণ করো। আর শাব্দিক অর্থটা কি? যে কৃষক তার ফসল তো সবকিছু দিয়ে দিল মাঝির নৌকাতে, তো সবকিছু সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দেওয়ার পরে কৃষক মাঝিকে অনুনয় করছে, অনুরোধ করছে যে মাঝি এবার আমাকে তুমি গ্রহণ করো। দেখো মাঝি তখন কি বলছে? ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। কি করলো? মাঝি তার সব ধান নিয়ে নিল, সোনার ফসল নিয়ে নেওয়ার পরে কবিকে অর্থাৎ কৃষককে কি করলো? বিট্রাই করলো। কৃষকের মন ভেঙে দিয়ে চলে গেল যে না, তোমার ফসল নিয়েছি আর তোমাকে নেওয়ার জায়গা নেই, আমার ফসলেই তো নদী সব নৌকা সব ভরে গিয়েছে, এখন আমি তোমাকে কোথায় নিব? তাহলে দেখো কি হলো যে আমরা মানুষেরা কি করলাম? রবীন্দ্রনাথের শিল্পকর্ম গ্রহণ করলাম ঠিকই, রবীন্দ্রনাথকে কিন্তু আর গ্রহণ করলাম না। তোমরা কি করবে বলো তো? আমার লেকচারটা ঠিকই তোমরা সবাই গ্রহণ করবা, ঠিক আছে, আমি যে ক্লাস নিচ্ছি এটাই গ্রহণ করবা, কিন্তু আমাকে কতকাল মনে রাখবা? বড়জোর এই ক্লাস নেওয়া পর্যন্ত মনে রাখবা, তারপরে তো আর কারোর মনে থাকবে না ভাই। এটাই কিন্তু মানে স্বাভাবিকভাবে চলে আসছে, এটাই হয়, ঠিক আছে। আচ্ছা, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পড়ি। দেখো কবি তখন কি, কৃষক তখন কি করছে? দেখো শ্রাবণ গগন ঘিরে মানে কি? শ্রাবণ হচ্ছে বর্ষাকালে, চারিদিকে সব মানে বৃষ্টি, আকাশে ওই যে মেঘ ডাকছে, এই অবস্থাতে এই ঘন মেঘের মধ্যে, ঘন মেঘ যে বারবার ডেকে চলছে, তার মধ্যেই কৃষক সেই শূন্য নদীর পাড়ে একা একা বসে থাকলো। মূলত কি করলো? এটা তো একটা রূপক কবিতা, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে রিলেট করলে এইভাবে যে সারা জীবনে যত যা শিল্পকর্ম করলাম সবকিছু দিয়ে দিলাম মানুষকে, মানুষ গ্রহণ করলো। যখন কবিকে গ্রহণ করার কথা বললো তখন আর মানুষ গ্রহণ করলো না, তখন সে তার জীবনের শেষ প্রান্তে এসে একা একাই বসে থাকলো, একাই থাকলো, ঠিক আছে। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।
সোনার তরী কি করলো, তার যত ফসল ছিল সব নিয়ে গেল। রবীন্দ্রনাথের সকল শিল্পকর্ম আমরা সবাই নিয়ে চলে আসলাম। কবি সেই অনিবার্য যে মৃত্যু, আমাদের সবার জন্য অনিবার্য মৃত্যু, তার কাছে আমাদের সবাইকে আত্মসমর্পণ করতে হবে। কবিও ঠিক তেমনি আত্মসমর্পণ করে দিল সেই অনিবার্য মৃত্যুর কাছে। তো এটাই ছিল কবিতা, ঠিক আছে? তোমরা কি সবাই ক্লিয়ার? কবিতা কি সবাই ক্লিয়ার হয়েছ? তোমরা সবাই কবিতা কি ক্লিয়ার? আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা শুনো, আরেকটা কথা, একজন কি করেছে, তার সব ফ্রেন্ডকে শেয়ার করে দিয়েছে। ভালোভাবে শোনো, শেয়ার কিন্তু করতে হবে ফ্রেন্ডকে না, ঠিক আছে? মেসেঞ্জারে শেয়ার করলে হবে না, হোয়াটসঅ্যাপে শেয়ার করলে হবে না, তোমার বন্ধুকে শেয়ার করলে হবে না। শেয়ার কিন্তু করতে হবে বিভিন্ন ফেসবুক গ্রুপে, ঠিক আছে? ফেসবুকে বিভিন্ন গ্রুপ থাকে না, যেমন কি সিআরডেমির একটা গ্রুপ আছে, তোমরা চাইলে সিআরডেমিকেও শেয়ার করতে পারো, ঠিক আছে? তো এমন হচ্ছে যত ফেসবুকে গ্রুপ আছে, এই গ্রুপে শেয়ার করতে হবে, যে কোনো ধরনের গ্রুপে শেয়ার করতে হবে আমাদের ক্লাস, ঠিক আছে? এবং এই গ্রুপের শেয়ারকারীদের মধ্য থেকে যে সর্বোচ্চ শেয়ারকারী 5 জন এই অ্যামাউন্টটা পাবে। আচ্ছা, সাদিয়া সুলতানা বলছে আলহামদুলিল্লাহ আপু, খুব ভালো বুঝতে পেরেছি। শাহিন রেজা বলছে জি আপু। তাহমিনা স্মৃতি বলছে ক্লিয়ার। লিমন আহমেদ বলছে আপু তোমার নাম কি? আমার নাম হচ্ছে রিয়া। আচ্ছা, ইশতিয়াক আহমেদ বরাত বলছে আপনাকে মনের ভিতরে রাখবো। তোমরা সবাই আমাকে মনের মধ্যে রাখো, যাতে আমি তোমাদেরকে উপকারে আসতে পারি। তোমাদের উপকারে আমি কিভাবে আসতে পারি বলো? তোমাদের যদি পড়ায় কোনো ধরনের অসুবিধা হয় বাংলা রিলেটেড, তাহলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। তো আমি সব সময় চেষ্টা করি তোমাদের প্রবলেমগুলো সলভ করার। তাই না? এভাবে তোমরা হচ্ছে মনে রাখতে পারো। ক্লাস কি শেষ? না, একদমই শেষ না। আজকে সোনার তরী কবিতার A to Z, আমি বলেছি না সোনার তরী অনেক ইম্পর্টেন্ট। সোনার তরী কবিতার A to Z তোমাদেরকে আজকে আমি পড়াবো। সেটা হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেন বলো বা যা কোশ্চেন বলো, মানে আজকের ক্লাস যারা মনোযোগ দিয়ে করবে সোনার তরী নিয়ে আর কোনো ধরনের কোনো কোশ্চেনই থাকবে না। আর 25 ব্যাচের জন্য যেটা সবাই কি মাথায় রাখছো, 25 ব্যাচে কে কে আমাদের কোর্সে ভর্তি হচ্ছে একটু দেখাও তো, আমিও একটু জানি, ঠিক আছে? তোমাদের জন্য কিন্তু একটা কোর্স চলে আসতেছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে, যেটা কিন্তু প্রথম 50 জন 200 টাকা ডিসকাউন্টে আমাদের কোর্সে ভর্তি হতে পারবে। তো আর দেরি না করে আজকে 25 ব্যাচ যারা আছো, যারা আমাদেরকে পছন্দ করো, আমাদের ক্লাস যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, আমরা কিন্তু তোমাদেরকে স্পেশাল নোট দিব, এবং যে নোট তোমাদের জন্য এনাফ। এবং এখানে বাংলা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পার্ট দুইটাই পড়ানো হবে। বাংলা তো আমি থাকবো তোমাদের সাথে, আর ইংলিশ তোমাদেরকে পড়াবে খালিদ ভাইয়া। আর তোমরা যারা খালিদ ভাইয়ার কাছে পড়ো, কোর্স করছো অলরেডি, তারা তো জানোই ভাইয়া কিন্তু অনেক ভালো পড়ায়। আচ্ছা দেখো, এবার এই যে কবিতাটা পড়লাম, এই কবিতার কিছু খুঁটিনাটি বিষয় আছে, ঠিক আছে? এই কবিতার কিছু আপু, আমাদের ফেব্রুয়ারির ফার্স্ট উইকে টেস্ট এক্সাম, তোমাদের জন্য আরো একটা সুযোগ আছে। সেটা কি বলতো? ক্লাস তো তোমাদের প্রাইভেট গ্রুপ করে নেওয়া হবে। এখন যেমন পাবলিকলি ক্লাস না হয়, কোর্সের ক্লাস কিন্তু পাবলিকলি ক্লাস করা হবে না। তুমি যখন ভর্তি হবে আমাদের কোর্সে, তোমাদেরকে কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করে নেওয়া হবে, এবং তারপরে ক্লাস কিন্তু ওইখানে রেকর্ড থাকে। তোমরা ওই ক্লাসগুলো করতে পারবে যে কোনো সময়, এবং যে কোনো সময় যখনই তুমি ক্লাস করবে তখনই তুমি কোশ্চেন করতে
করতে পারবে। যে লাইভ আমি এখন ক্লাস নিচ্ছি, এখনই বসে থেকে ক্লাস করতে হবে ব্যাপারটা এমন না। যখনই ক্লাস করবে তোমার সুবিধা মতো যে কোনো সময় তুমি ক্লাস করতে পারো, ঠিক আছে? রেকর্ড ক্লাস থাকবে এবং কোশ্চেন করার সুযোগ সব সময় থাকবে। আমার সাথে তো তোমরা অ্যাড হতেই পারবে বাংলা শিখন রিয়াপু পেজে, এর মাধ্যমে তো আমার সাথে সব সময় তোমাদের কথা হবে। ইংলিশেও খালিদ ভাইয়ের সাথে 24 ঘন্টা তোমরা অ্যাড থাকবে, ঠিক আছে? খুঁটিনাটি দেখো কি বলছে, যে কবি কুলে একাই বসে আছে, ঠিক আছে? কবি তো কুলে একাই বসেছিল, জীবনের শেষ প্রান্তে এসে কবি একাই ছিল। নদীটি কেমন ছিল? যেই নদীটি ছিল সেই নদীটির ধরন কেমন ছিল? নদীটি ছিল ভরা এবং ক্ষুরধারা। জলের প্রকৃতি ছিল বাঁকা, নদী এঁকে বেঁকে চলে, তো নদীর যে পানি সেটাও এঁকে বেঁকে চলছিল। আর কবি একটা কুলে বসে আরেকটা পাশে যে গ্রামটি দেখছিল সেই গ্রামটি কেমন ছিল? মেঘে ঢাকা ছিল, ঠিক আছে? মেঘে একদম গ্রামটি ঢাকা ছিল এবং অন্ধকার লাগছিল। ভরা পালের নৌকা, যে নদী হঠাৎ করে যে একটা নৌকা দেখলো যেটার মাঝি গান গাইতে গাইতে নৌকাটি নিয়ে যাচ্ছিল, সেই নৌকাটা ছিল ভরা পালের। ঢেউগুলি ছিল নিরুপায়, মানে নদীর ফ্লো এমনই ছিল যে ঢেউগুলো চাইলেও থেমে থাকতে পারছিল না, নিরুপায় হয়ে নদীর সাথে তাল মিলিয়ে ঢেউকে চলতেই হয়। ঠিক তেমনি আমরা অনেক সময় অনেক কিছু করতে চাই না, তারপরেও সমাজের প্রয়োজনে বা নিজেকে একটু ভালো না থাকলেও অনেক সময় তাল মিলিয়ে চলতেই হয়। কবিও কিন্তু তাই করেছিল। আপু আপনার ফেসবুক আইডির নাম কি? আমার সাথে অলওয়েজ একদম 24 ঘন্টা কানেক্ট থাকতে পারবা হচ্ছে বাংলা শিখন রিয়াপু, ঠিক আছে? এখানে তোমরা হচ্ছে যে সবসময় আমার সাথে কানেক্ট থাকতে পারবা। কবির ধান কাটার সময় ছিল শ্রাবণ মাসে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখো এগুলো কিন্তু ক নাম্বার প্রশ্নে আসে, তাই না? ছোট ছোট যে কোশ্চেন গুলো। কবির ধান কাটার মাসটা ছিল কখন? শ্রাবণ মাস। সোনার তরী কবিতায় বর্ষা ঋতুর প্রভাব লক্ষ্য করা গিয়েছে। বর্ষা ঋতুর প্রভাব। সোনার তরী কবিতায় কোন ঋতুর প্রভাব লক্ষ্য করা গিয়েছে? বর্ষা ঋতুর প্রভাব। বৈরী পরিবেশ, ঠিক আছে? বৈরী মানে হচ্ছে প্রতিকূল পরিবেশ। ওই যে বৈরী পরিবেশ কি? দুর্যোগময়। আকাশে যে মেঘ ডাকছিল, মেঘ গর্জে উঠছিল, মুষলধারে বৃষ্টি পড়ছিল, সেই বৈরী পরিবেশে গান গাইতে গাইতে মাঝির এগিয়ে আসা তার নির্মোহ মনোভাব এর বৈশিষ্ট্য নিদর্শন করে। ধান কাটার পর কৃষকের মনে আশঙ্কার উদয় হলো। ধান যে কেটে বসলো কবি, তারপরে যে দেখলো যে চারিদিকে কি মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, তখন তার মনে একটা আশঙ্কার জন্ম নিল। ঠিক তেমনি কবি সারা জীবনে এত এত শিল্পকর্ম সৃষ্টি করেছে, একটা সময় গিয়ে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে সে কি করলো? সংশয় পড়ে গেল যে আমি যে এত শিল্পকর্ম সৃষ্টি করলাম এগুলোর এখন কি হবে? মানুষ কি এগুলোকে গ্রহণ করবে? বর্ষার চিত্রের আড়ালে সোনার তরী কবিতায় মানব জীবনের দার্শনিকতার চিত্র ফুটে উঠেছে, ঠিক আছে? বর্ষা চিত্রের আড়ালে সোনার তরী কবিতায় মানব জীবনের দার্শনিকতার চিত্র ফুটে উঠেছে। আচ্ছা, গর্জে মানে তো বলেই দিয়েছিলাম, গর্জে মানে হচ্ছে গর্জন করে, ভাড়া মানে ধান রাখার পাত্র, রাশি রাশি ভাড়া ভাড়া মানে ধান রাখার বড় বড় পাত্রকে বোঝানো হয়েছে, ঠিক আছে? ক্লাস কেমন লাগছে? সবার কমেন্ট কোথায়? আখি আক্তার শেয়ার ডান। ফাতেমা বর্ষা ঋতু, একদম ঠিক তাই। রবিউল হাসান। আচ্ছা, ক্লাস কেমন লাগছে একটু জানিও, তোমরা বুঝতে পারছো কিনা একটু জানিও, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা জানিও। এবার এই কবিতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া হয়েছে, যে কি ধান ক্ষেতটি ছোট দ্বীপের আঙ্গিকে চিত্রিত, মানে ধান ক্ষেতটা একটা দ্বীপের মধ্যে ছিল, চারিদিকে যেটার পানি ছিল, মাঝখানে একটু জমি ছিল, সেখানে কবির বা কৃষকের ধান ক্ষেত ছিল। পাকা জল এখানে অনন্তকাল স্রোতের প্রতীক, মাঝে নির্মোহ মহাকালের প্রতীক। পাকা জল
অনন্তকালের প্রতীক। আর হচ্ছে স্রোত, অনন্তকাল স্রোতের প্রতীক। এখানে হচ্ছে অনন্ত যে কাল সেটাকে বোঝানো হয়েছে যে নদীর স্রোত দ্বারা, এবং হচ্ছে মাঝি নির্মোহ মহাকালের প্রতীক। আমার সোনার ধান কৃষকের শ্রেষ্ঠ ফসল, কবিতায় কবির সৃষ্টি সম্ভার বোঝানো হয়েছে। পুরো কবিতাটিতে কবির যে সৃষ্টি সম্ভার, সারা জীবনে এত এতটা শিল্পকর্ম সে করলো, সেগুলোকে বোঝানো হয়েছে। ঠিক আছে, সোনার তরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। নাম কবিতা মানে কি জানো? যে এই সোনার তরী নামে তার ওই কাব্য যে গ্রন্থটা ছিল, ওই গ্রন্থের নামই দেওয়া হয়েছিল সোনার তরী। এটি একটি আশ্চর্য সুন্দর এক চিরায়িত আবেদনবাহী কবিতা, তাই না? আবেদনবাহী মানে আবেদন করা কি? তার ফসলগুলোকে রক্ষা করার যে আবেদন, কবির সৃষ্টি শিল্পকর্মগুলোকে রক্ষা করার যে আবেদন, সেগুলো খুব সুন্দরভাবে এই কবিতায় চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। মাত্রাবৃত্ত ছন্দে রচিত সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, পূর্ণ পর্বে 8 মাত্রা এবং অপূর্ণ পর্বে 5 মাত্রা। ঠিক আছে, অপূর্ণ পর্ব রয়েছে 5টার, পূর্ণ পর্ব 8টা। আচ্ছা, কোর্সের কথা মনে আছে তো? প্রথম 50 জন কিন্তু ছাড়টি পাবে, তারপরে কিন্তু আর কেউ ছাড় পাবে না। তাহলে কি 200 টাকা ছাড় মানে বিশাল বড় একটা ব্যাপার। 200 টাকা ডিসকাউন্ট ঝটপট লুফে নাও। আর বাংলা ফার্স্ট সেকেন্ড, ইংলিশ ফার্স্ট সেকেন্ড দুইটাই পড়ানো হবে। তো এই কোর্সে তোমার প্রিপারেশন A+ এর জন্য মানে হিউজ, আর কোনো কিছুর প্রয়োজন না। আমরা তো স্পেশাল নোট তোমাদেরকে দিবই। আমি কিন্তু তোমাদের যে একটা ফ্রি কোর্স করাচ্ছিলাম 30-30, এটাতে কিন্তু প্রথম দিকে একটা নোট দিয়েছিলাম। স্পষ্ট কথা বলতে কি শুনতে খারাপ শোনা যায়, তারপর বলছি, আমি যদি তোমাদেরকে ফ্রিতে সব নোট দিয়ে দিই, তাহলে যারা টাকা দিয়ে আমাদের কাছে পড়বে ওরা তো একটু মন খারাপ করবে যে আপু তাহলে পার্থক্যটা কি হলো। এই কারণে তোমাদের তো সকল সমস্যা সমাধানে আমি তো আছি, যে কোনো সমস্যা সমাধানে। ঠিক আছে, আমাকে তো পাবেই, কিন্তু তোমরা যারা কোর্সে ভর্তি হয়ে যাবে তারা কিন্তু স্পেশাল নোটটি পেয়ে যাবে, এবং নোটের বাইরের কোনো কিছু তোমাদের পড়তে হবে না। আর তোমাদের ক্লাস কিন্তু হবে হচ্ছে প্রাইভেট গ্রুপে। ঠিক আছে, আচ্ছা ক্লাসে কি কোনো অসুবিধা হচ্ছে? যশোর সদর আপু, আমারও তো যশোর সদরে। কোথায় সদরে? কোথায়? দেখা গেল বাসার পাশে, অথচ চিনি না। কেমন হয়ে যাবে, তাই না? আচ্ছা, বিভিন্ন সৃজনশীল যে প্রশ্নগুলো মানে একটার সাথে একটা কানেক্ট করা, তোমাদের তো হচ্ছে সৃজনশীল আসবে, তাই না? তাহলে এটা তো জানতে হবে। তোমরা কি করবে বলো তো? এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নাও। এগুলো মূলত বোঝানো হয়েছে, দেখো, ব্যক্তি জীবন অমর না হলেও মানুষের কর্মফল অমর। আমি সারা জীবন বেঁচে থাকবো না, কিন্তু আমার যে কাজকর্ম, আমার কাজকর্মগুলো সারা জীবন বেঁচে থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুর তো সেই কবে মারা গিয়েছে, কিন্তু এখন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করছি তার কাজের মাধ্যমে। তার কাজগুলো কি? তার বিভিন্ন শিল্পকর্ম। সোনার তরী তার মধ্যে একটা। কত বছর আগে সোনার তরী লিখেছিল, কিন্তু এত বছর পরেও আমরা সোনার তরী পড়ছি। তার শিল্পকর্মের মাধ্যমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে করছি। কর্মের মাধ্যমে মানুষের মন অমরত্ব লাভ করে। অমরত্ব তো কেউ লাভ করতে পারে না। কেউ কি সারা জীবন বেঁচে থাকবে? আমরা যারা এখন আছি আমরাও তো সারা জীবন বেঁচে থাকবো না, কিন্তু আমাদের কাজের মাধ্যমে আমরা সারা জীবন অমর হয়ে থাকতে পারি। মৃত্যুর কাছে মানুষ অসহায়, কারণ মৃত্যু অনিবার্য। মৃত্যুর কাছে আমাদের ধরা দিতেই হবে, কোনোভাবেই মৃত্যুকে এড়ানো সম্ভব নয়। বর্ষা প্রকৃতির অনন্য সাধারণ চিত্র। কবিতাটি দুটি ভাব প্রকাশ করে। দেখো সৃজনশীল ভাবে কিভাবে কানেক্ট করতে পারে, এইগুলো হচ্ছে যে সেইভাবে তোমাদের সাজানো হয়েছে। বহিরাগত ভাব হচ্ছে কৃষকের কাজ ও বর্ষাকাল। বহিরাগত ভাব মানে এই যে একদম কবিতার যে শাব্দিক অর্থ। আর অন্তর্গত ভাব হচ্ছে মহাকালে কে আবার মানুষের মহৎ সৃষ্টিশীল সৃষ্টিকর্মকে গ্রহণ করে, ব্যক্তি মানুষকে নয়। মানে হচ্ছে যে মহাকাল মানে এই জীবনে
ঠিক আছে, এই জীবনে মানুষকে মানুষ গ্রহণ করে না, মানুষের যে কাজ সেগুলোকেই মানুষ গ্রহণ করে, এটাই বোঝানো হয়েছে। আর তাই কাল পরিক্রমায় সৃষ্টিকর্ম টিকে গেলে মানুষকে অনিবার্যভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যে আমরা যাই করি না কেন শেষমেশ মৃত্যুর কাছে আমাদেরকে ধরা দিতে হবে। ঠিক যেমনই রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর কাছে ধরা দিয়েছে, মৃত্যুর আগে একটা সময় এসে সে সংশয় পড়েছিল তার এত এত সৃষ্টিকর্ম কি হবে, মানুষ থেকে মনে রাখবে কিনা, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, প্রথম 50 জনে কে কে থাকছে দেখি তো। বারবার বলছি দেখো, ঝটপট ভর্তি হয়ে যাবা, তাহলে একদম 200 টাকা ডিসকাউন্টের অফারটি একদম লুফে নিতে পারবা। ম্যাম মোবাইলে চার্জ নেই, শাহিন রেজা বলছি। আই হাই, কি হবে এখন? ক্লাস তো রেকর্ড থাকে, ক্লাস করে নিতে পারবে তো। আগামীকাল কিন্তু তোমাদের বাংলা সেকেন্ড পেপার পড়ানো হবে, ঠিক আছে? আর কোর্স কিন্তু হচ্ছে যে তোমাদের টেস্ট পেপারও কিন্তু সলভ করা হবে, তো ঝটপট এই কোর্সের সুযোগ একদম ঝটপট লুফে নিতে হবে। দেখো এখানে কিছু জ্ঞানমূলক কোশ্চেন তোমাদের জন্য রেখেছি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ বনফুল, যেটা 15 বছর বয়সে প্রকাশিত হয়েছিল। এশীয়দের মধ্যে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পেয়েছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এশীয়দের মধ্যে, ঠিক আছে? সর্বপ্রথম সাহিত্যে নোবেল পেয়েছে। বাংলা ছোট গল্পের পথিকৃৎ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ধান কাটার সময় খেতে কতজন লোক ছিল? ধান কাটার সময় খেতে একজন লোক ছিল, কৃষক একাই ছিল, তাই না? কুলে একা বসে আছি নাহি ভরসা। সোনার তরী কবিতায় কখানি ক্ষেত ছিল? একটাই ক্ষেত ছিল, কৃষকের একারই একটাই ক্ষেত ছিল এবং সে একাই ছিল, ঠিক আছে? এরপরে কি বলছে? ধান ক্ষেত্রের আকৃতি কিসের মতো? ধান ক্ষেত্রের আকৃতি ছোট দ্বীপের মতো। সোনার তরী কবিতায় কি মেঘে ঢাকা ছিল? গ্রামখানি মেঘে ঢাকা, তাই না? নিরুপায় ঢেউগুলো কোথায় ভাঙে? নিরুপায় ঢেউগুলো তরীর দুধারে ভাঙে। কৃষক ওগো বলে কাকে সম্বোধন করেছে? মাঝিকে ওগো বলে সম্বোধন করেছে। কবিতার সোনার ফসল কোথায় তুলে দিয়েছে? সোনার ফসল সোনার তরীতে তুলে দিয়েছে। কবিতার সোনা সৃষ্টি শিল্পকর্মকে আমাদের কাছে তুলে দিয়েছে। তোমাদের কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? ক্লাস কি অনেক বোর হয়ে যাচ্ছে? আপু পরের ক্লাস কবে করাবেন? কালকেই পরের ক্লাস করাবো। সপ্তাহে 2 দিন তোমাদের এখন থেকে বাংলা ক্লাস হবে, সেটা হচ্ছে শুক্রবার আর শনিবার। শুক্রবারে ফার্স্ট পেপার, শনিবারে সেকেন্ড পেপার। আর হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে তো কোর্স শুরু হয়ে যাচ্ছে, আর কোর্সে ঝটপট ভর্তি হয়ে যেতে হবে, ঠিক আছে? আর শেয়ার করতে থাকছো তো, শেয়ার থেকে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট আমরা সবাই আজকে পেয়ে যাবো না, সবাই পাবো না, হাইয়েস্ট শেয়ার যারা করবে তাদের মধ্যে 5 জন পাবে। শূন্য নদীর তীরে মাত্রাবৃত্ত ছলে কত মাত্রা? শূন্য নদীর তীরে 8 মাত্রা। সোনার তরী কবিতায় উল্লেখিত বাঁকা জল কিসের প্রতীক? বাঁকা জল হচ্ছে কালো স্রোতের প্রতীক। কালো স্রোত মানে বিভিন্ন যে চিন্তা ভাবনা, এইগুলো সংশয় সন্দেহ সব এই বাঁকা স্রোতের মাধ্যমে মানে কবি ফুটিয়ে তুলেছে। সোনার তরী কবিতায় উল্লেখিত মাঝি কিসের প্রতীক? মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। মাঝি মহাকালের প্রতীক। নৌকা এবং মাঝি কিসের প্রতীক? নৌকা এবং মাঝি মহাকালের প্রতীক। সোনার তরী কবিতায় কোন কাব্যগ্রন্থ থেকে অন্তর্গত? সোনার তরী কাব্যগ্রন্থ থেকে অন্তর্গত। সোনার তরী কবিতাটি সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। সোনার তরী কবিতায় কি মিশে রয়েছে? কবির জীবন দর্শন মিশে রয়েছে। সোনার তরী কবিতায় কবির জীবন দর্শন মিশে রয়েছে। সাদিয়া সুলতানা বলছে না আপু একদমই বোরিং লাগছে না। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে দেখো কিছু অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে, যেগুলো হচ্ছে খ নাম্বারে মনে হয় খ নাম্বারে এসে থাকে যে সোনার তরী কবিতায় কৃষক ধান না নিয়ে কোলে বসেছিলেন কেন? কবিতাটিতে নাহি ভরসা বলতে কি বোঝানো হয়েছে? তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নাও এটার।
এগুলো মূলত হচ্ছে এগুলোর ব্যাখ্যাই রয়েছে, ঠিক আছে, যেগুলো কিন্তু অনুধাবনমূলক কোশ্চেনে তোমাদের এসে থাকে। সবার কি স্ক্রিনশট নাও শেষ? ঝটপট স্ক্রিনশট নিয়ে নাও। সাদিয়া সুলতানা বলছি আপু ক্লাসের শুরুতে শেয়ার মেনশন করে দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। সবাই কিন্তু বেশি বেশি শেয়ার করো, কারণ আজকের শেয়ারের জন্য রয়েছে কি অফার। ঝটপট কি করবা, স্ক্রিনশট গুলো নিয়ে নাও, ঠিক আছে। কালকে ক্লাস কয়টায় হবে? কালকে ক্লাস জানিয়ে দেওয়া হবে। নীল আলোর মুগ্ধতা না আপু, আচ্ছা আচ্ছা, স্ক্রিনশট ডান, তাই তো। এরপরে হচ্ছে যেগুলো আমি দিচ্ছি ঝটপট স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো পড়ে নিলেই হবে, ঠিক আছে। এগুলো স্ক্রিনশট নিয়ে নাও 5-6। তোমরা হচ্ছে আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এর মধ্যে যারা নিতে পারবে না তারা হচ্ছে যে আবার ক্লাসটি একটু টেনে টেনে দিয়ে স্ক্রিনশট নিয়ে নিও, ঠিক আছে। 7-8 7-8 হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও। 9-10 নিয়ে নাও, আর বেশি সময় না। হ্যাঁ হ্যাঁ, চার্জ শেষ। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট হলেই হবে। 9-10 নিয়ে নাও। 11-12 তারপরে হচ্ছে প্র্যাকটিসের জন্য কিছু সিকিউ দেওয়া হয়েছে, ঠিক আছে, একদম সৃজনশীল সহ স্ক্রিনশট নিয়ে নাও। এগুলো হচ্ছে যে তোমরা প্র্যাকটিস করবে। আমি কিন্তু তোমাদেরকে টাইম দিচ্ছি যাতে তোমরা স্ক্রিনশটটা নিতে পারো, ঠিক আছে। সাদিয়া সুলতানা বলছে অল ডান। আচ্ছা, তো এই ছিল হচ্ছে তোমাদের জন্য। আর কোর্সের কথা তো আমি বারবারই বলছি, তোমরা যারা স্কিপ করে গিয়েছো, যারা জানো না, তোমাদের জন্য বলছি 2025 ব্যাচে তোমরা যারা পরীক্ষা দিবে, ঠিক আছে, তোমরা যারা পরীক্ষা দিবে, যাদের এখনো মনের মধ্যে একটু ভয় আছে, বা বিভিন্ন সায়েন্সের স্টুডেন্ট যারা আছে ওরা কি করে বাংলা ইংলিশে একটু সময় কম দেয়, কিন্তু ভালো রেজাল্ট করার জন্য কি বাংলা ইংলিশেও তো তোমাকে ভালো মার্কস পেতে হবে। আর এইচএসসি তে ভালো রেজাল্ট যদি না করতে পারি তাহলে কি অ্যাডমিশনে গিয়ে একটু টাফ হয়ে যায় না, মনে হয় ভয় লাগে। তো এই কারণে কি হয়, যারা 25-এ পরীক্ষা দিবা তোমাদের সবার জন্য একটা গোছানো প্রিপারেশন যাতে হয়, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড একটা কোর্স নিয়ে এসেছে, যেটা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে চালু হয়ে যাবে এবং ক্লাসটি নেওয়া হবে তোমাদেরকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। এখন যেমন পাবলিকলি ক্লাস না হয়, ওই ক্লাসটি কিন্তু এমন পাবলিকলি নেওয়া হবে না। যারা কোর্স কিনবে শুধুমাত্র তাদের জন্য ক্লাসটি থাকবে, যেখানে কিন্তু 80টা ক্লাস থাকবে এবং রেগুলার ক্লাস থাকবে। বাংলার জন্য 40টা থাকবে, ইংলিশের জন্য 40টা থাকবে, আর এর বাইরেও যদি ক্লাস লাগে তোমাদের যতক্ষণ শেষ না হবে, তোমরা যতক্ষণ প্রয়োজন মনে করবে ততক্ষণ ক্লাস নেওয়া হবে এবং ফুল সিলেবাসটি কমপ্লিট করা হবে। ওয়েবসাইটে রেগুলার পরীক্ষা নেওয়া হবে, মডেল টেস্ট থাকবে, মানে একদম ঝাঝালো একটা প্রিপারেশন থাকবে, ঠিক আছে, পুরো ঝাঝালো একটা প্রিপারেশন থাকবে। তো তোমরা যারা এখনো ভর্তি হওনি কোর্সে, আমাদের সাথে কিন্তু ইতোমধ্যে অনেকে যোগাযোগ করে ফেলেছে। তো তুমি যদি 51তম মানুষটি হয়ে থাকো তাহলে কিন্তু তুমি ডিসকাউন্ট 200 টাকাটা পাচ্ছ না। তাহলে আজ থেকে একদম, যেহেতু আর সময় নেই, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু হয়ে যাবে, আজকে থেকে তোমরা কিন্তু কোর্সে ঝটপট ভর্তি হয়ে যাও, ঠিক আছে। তো
শুধুমাত্র কিন্তু তোমাদেরকে যে পড়ানো হবে সেটা না, প্রত্যেকটা কোর্সের হচ্ছে প্রত্যেকটা লেকচারের উপরে তোমাদের স্পেশাল নোট থাকবে, প্রত্যেকটা টপিকের উপর স্পেশাল নোট থাকবে, যেগুলো পড়লে তোমাদের জন্য এনাফ। এছাড়াও তোমাদের টেস্ট পেপার সলভ করে দেওয়া হবে, বোর্ড পরীক্ষার অনুরূপ হচ্ছে যে এক্সাম গুলো না হবে। তো একদম গোছানো একটা প্রিপারেশন যদি তোমরা নিতে চাও তাহলে ঝটপট আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। আর ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।